দিনটা ছিল 5ই জুলাই 1991। ভারতবাসীর জন্য নিঃসন্দেহে এক কালো রাত। এয়ার ইন্ডিয়ার বিমানে করে 47 টন সোনা সেদিন পাড়ি দিয়েছিল লন্ডনে। লক্ষ্য ছিল একটাই, দেউলিয়া হওয়ার হাত থেকে দেশকে বাঁচানো। সে সময় ব্রিটিশ মিডিয়া লিখেছিল ভারত তার শেষ সম্বলটুকু বিক্রি করতে এসেছে। সেই দৃশ্য ছিল প্রতিটি ভারতবাসীর কাছে লজ্জা। কাট টু মে 2026। ঠিক 35 বছর পর সেই একই লন্ডন থেকে জাহাজে বোঝাই করে ভারতে এলো 100 টনেরও বেশি সোনা। আজ আর আমরা সোনা বন্ধক রাখতে নয়, বরং নিজেদের সম্পদ নিজেদের ভল্টে রাখতে বাধ্য হলাম এবং গোটা বিশ্বকে রীতিমতো চমকে দিলাম। কিন্তু কেন এই সময় আরবিআই এত বড় পদক্ষেপ নিল? কেনই বা বিদেশের ব্যাংকগুলোর উপর থেকে ভারতের বিশ্বাস আস্তে আস্তে উঠে যাচ্ছে? আজকে আমরা এই ভিডিওতে সেই ভারতের মাস্টার স্ট্রোকের কথা ইন ডিটেল আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লেটেস্ট রিপোর্ট বলছে গত 6 মাসে ভারত 104.23 মেট্রিক টন সোনা দেশে ফিরিয়ে নিয়ে এসছে। ভারতের মোট সোনার রিজার্ভ এখন 880.52 মেট্রিক টন। কিন্তু কোথায় ছিল এত সোনা? বছরের পর বছর ধরে ভারতের এই বিশাল সম্পদ পড়েছিল লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডের ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে। বর্তমান অবস্থা কি? এখন ভারতের প্রায় 77% সোনা ভারত নিজেই নিজের মাটির নিচে সুরক্ষিত রেখেছে। মাত্র কয়েক বছর আগে এই হারটি ছিল 50% নিচে। এতদিন এই প্রশ্ন উঠত না, কিন্তু ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের পর অদ্ভুতভাবে এই সমীকরণটা সম্পূর্ণ বদলে গেছে। জিওপলিটিক্যাল আঙ্গিকে দেখলে এর প্রধান কারণ কিন্তু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। যুদ্ধের শুরুতেই আমেরিকা এবং ইউরোপ মিলে রাশিয়ার $300 বিলিয়ন সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করে নেয়। ভারত এই ঘটনা থেকে বড় শিক্ষা নেয়। আজ রাশিয়ার সঙ্গে যা হয়েছে কাল তো ভারতের সঙ্গে হতে পারে। তাই কোনো কারণে যদি দিল্লির সঙ্গে আমেরিকা বা ওয়াশিংটনের সম্পর্ক খারাপ হয়, তাহলে কালকে বিদেশে ব্যাংকে গচ্ছিত ভারতের সম্পদের উপরও ফ্রিজ করে দিতে পারে এই সকল বহির্বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো। তাই ভারত এক্ষেত্রে কোনো রিস্ক না নিয়ে নিঃসন্দেহে বড় এক মাস্টার স্ট্রোক কিন্তু দিল। আজকের দিনে দাঁড়িয়ে এই পুরো বিষয়টিকে বলা হচ্ছে সভেরিয়ান অ্যাসেট প্রোটেকশন। অর্থাৎ নিজেদের ঘর যখন সুরক্ষিত, তখন আমাদের ঘরের চাবি অন্যের হাতেই বা কেন দেব? বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন কাগজের ডলারের থেকে মুখ ফিরিয়ে ফিজিক্যাল গোল্ডের দিকে ঝুঁকেছে। কারণ আমেরিকা ডলারকে কেন্দ্র করে গোটা বিশ্বে দাদাগিরি চালায়। কিন্তু সোনা কোনো দেশের নিজস্ব মুদ্রা নয়, এটি একটি সার্বজনীন সম্পদ। বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ বেড়ে হয়েছে 16.7%। ভারত কেবল সোনা ফিরিয়েই আনছে না, বরং ডলারের উপর নির্ভরতা কমিয়ে বিশ্ব মঞ্চে নিজেকে এক স্বতন্ত্র আর্থিক শক্তি হিসেবে তুলে ধরছে। চীন এবং ভারতের মতো দেশগুলো যখন সোনা মজুত করছে, তখন বুঝতে হবে গ্লোবাল ইকোনমির ভরকেন্দ্র এবং পশ্চিম থেকে পূর্ব দিকে যেমন সরছে, ঠিক তেমনভাবে ডিডলারাইজ প্রসেসকে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে। এবং ভারতের নিঃসন্দেহে এটা বড় সড়ো পদক্ষেপ। 100 টনের বেশি সোনা আকাশপথে বা জলপথে আনা নিঃসন্দেহে কোনো একটা সহজ কথা নয়। প্রথমত এর জন্য স্পেশাল এয়ারক্রাফট এবং ভারতের এয়ারফোর্সের নজরদারি প্রয়োজন ছিল। দ্বিতীয়ত সরকারের অর্থমন্ত্রক এবং কাস্টম থেকে বিশেষ কর ছাড় ব্যবস্থা করতে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় ছিল গোপনীয়তা। এই বিপুল পরিমাণে সোনা এখন কোথায়? উত্তর হলো মুম্বাইয়ের মিন্ট রোড এবং নাগপুরের অত্যাধুনিক ভল্টে। এই ভল্টগুলো এখন আন্তর্জাতিক মানের, অর্থাৎ বিদেশের লকারের থেকেও বেশি নিরাপদ। আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে একটু অতীতে ফিরে যেতে হবে। 1991 সালে যখন ভারত থেকে সোনা যাচ্ছিল, তখন আমরা ছিলাম ভিক্ষুকের মতো। আজ 2026-এ দাঁড়িয়ে যখন সোনা ফিরছে, তখন আমরা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্র এবং পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে দাঁড়িয়ে আছি। জাতীয়তাবাদী চেতনার দিক থেকেও যদি এটা ভাবেন, তাহলে দেখবেন এটি একটি বিশাল বিজয়। যে দেশ একসময় আমাদের সম্পদ চুরি করে নিয়ে গেছিল, সেই দেশের লকার থেকে আমরা সম্পদ গর্বের সাথে ভারতে ফিরিয়ে নিয়ে আসছি, যা ভারত নির্ভরতার পথে যে এক স্টেপ এগোলো, তা কিন্তু প্রমাণ হয়ে যায়। ভারতের এই স্বর্ণ প্রত্যাবর্তন কেবল সম্পদ ফেরানো নয়, এটি একটি বার্তাও। ভারত এখন স্বয়ং সম্পূর্ণ।
পশ্চিমা বিশ্বের দাদাগিরির দিন আলটিমেটলি শেষ হতে চলেছে এবং গোটা বিশ্ব যখন ডিডলারাইজ প্রসেসকে করব কি করব না এই দ্বিধাগ্রস্ত তারা হচ্ছে, তখন কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ডলারের ভ্যালু কমাতে সোনা সঞ্চয় একমাত্র উপায়। এবং ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দিতে ভারত কিন্তু সেই পদক্ষেপই ভীষণ মাত্রায় নিচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এই পুরো বিষয়টি আমাদের আন্তর্জাতিক স্তরে আরো গুরুত্বপূর্ণ কিছু অ্যাসপেক্ট তৈরি করছে। প্রথমত, ব্রিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হলো ভারত, এবং ব্রিক্স ধারাবাহিকভাবে এই ডিডলারাইজ প্রসেসটাকে কিন্তু করতে চাইছে, এবং আপনারা জানেন হয়তো পরের বছরের মধ্যেই বাজারে ব্রিক্স কারেন্সি চলে আসবে। জিওপলিটিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো সময় থেকে শিক্ষা নেওয়া। আজকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের সম্পদ যেগুলো বিদেশের ব্যাংকে গচ্ছিত রেখেছিল সেগুলো আর ফেরত পায়নি। আজকে ইরান ও আমেরিকার যুদ্ধে ইরানের উপর স্যাংশন লাগিয়ে দেওয়ার পর ইরান যত সম্পদ বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় গচ্ছিত রেখেছিল, তারা যখন পশ্চিমা বিশ্ব বা আমেরিকার সংযোগে এসেছে, একটা বন্ধুত্বপূর্ণ দেশ ছিল, তখন ইরানও কিন্তু তাদের সম্পদ আর ফিরিয়ে আনেনি। সেখান থেকে ভারত ক্রমাগত বিদেশের ব্যাংকে সঞ্চিত সম্পদ যেভাবে ফিরিয়ে আনছে তা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, এবং এটা প্রমাণ করছে ভারত সময় থেকে শিক্ষা লাভ করছে। একই সঙ্গে ভারতের এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য অনেক রাষ্ট্র ফলো করবে, কারণ এই সিদ্ধান্তের ফলে ভারতের সম্পদ শুধুমাত্র স্বয়ংসম্পূর্ণ জায়গায় গচ্ছিত রাখা নয়, একই সঙ্গে আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকেও করা বার্তা যে তোমরা যে ডলার সিস্টেমকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাইছো, আজকে সেই ডলার সিস্টেম আস্তে 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 আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। একদিনে হবে না, কিন্তু একদিন হবে যেদিন এই বিশ্ব ডলার নামক এই পার্টিকুলার বিষয়টিকে অনেকটা দূরে সরিয়ে রেখে যে যার নিজস্ব ন্যাশনাল কারেন্সিতে ব্যবসা বাণিজ্য করবে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ ভারত নিল। বিশেষজ্ঞরা বলছেন মাস্টার স্ট্রোক, আমি মনে করছি মাস্টার স্ট্রোক নয়, এই সময় সব থেকে সাহসী এবং যথাযথ পদক্ষেপ যা ভারতের আরবিআই এক্ষেত্রে নিল। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।